ছাত্রদলের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা দেখতে পাই। আমরা কিন্তু সরাসরি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে, বা ম্যাসিভ কোন অন্যায় করে থাকে আমরা মামলাও করতেছি ছাত্রদলের পক্ষ থেকে। আমরা এরকম সারা বাংলাদেশে শুদ্ধি অভিযানগুলো চালানোর চেষ্টা করবো আমাদের সংগঠনের মধ্যে। আমার এত ধরেন এই একাডেমিক ক্যারিয়ার পর আমারও শুনতে হয় আদু ভাই, আমিও শুনি চাচ্ছু যারা প্রত্যেকটা কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বা অনার্সে যাদের সিজিপিএ ভালো, তাদেরকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করা যায় এবং তাদেরকে রাজনীতিতে কিভাবে আনা যায়। দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। এই আয়োজনের পুরোটা জুড়ে আমি আছি আশিক তমাল। আজকের আয়োজনে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন একজন তরুণ নেতা, পেশা একজন চিকিৎসকও, ডাক্তার তৌহিদ আউয়াল। তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। জনাব তৌহিদ আউয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন গুণী মানুষের আমন্ত্রণে সাড়া দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, প্রথমেই শুরু করতে চাই, আপনি মেডিকেলে পড়েছেন, চিকিৎসক হবেন, রোগী দেখবেন, রাজনীতিতে আসলেন কেন? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটি মনের কথা বলেছেন, যে আমি নিজেও মাঝে মাঝে মনে হয় যে আমি কোন ট্র্যাকে থেকে কোন ট্র্যাকে চলে আসলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি যে আমি যে জায়গায় এসেছি। শুরুতে হলো আমি আসলে বেসিক্যালি 2008 সালে যখন অ্যাডমিশন টেস্ট দিই, তখন আমি 4টা পরীক্ষা দিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে ফার্মেসিতে চান্স পেয়েছিলাম। মেডিকেলে বেগম খালেদা জিয়া মেডিকেলে চান্স পেয়েছিলাম, ওই সময় নাম ছিল বেগম খালেদা জিয়া, এখন যেটা বর্তমানে সরওয়ার্দী মেডিকেল কলেজ। আর চান্স পেয়েছিলাম বুয়েটে হলো সিভিলে আর আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে, 4টাতে। তখন বাবা মা আসলে কি আমাদের দেশের একটা কমন টেন্ডেন্সি থাকে যে ছেলেকে বা মেয়েকে ডাক্তার বানাবে, এটা কমন ট্রেন্ড থাকে। তো আমার ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতির যে সূতিকাগার, সেই জায়গায় যে রাজনীতি করব। তো বাবা মা চিন্তা করছে যে ছেলেটা অন্তত ডাক্তার হইলে যে আমরা সারা জীবন মানুষকেও সার্ভিস দিতে পারবে, আর আমাদেরও কোনো বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে সে টেক কেয়ার করতে পারবে। তারই কারণে আসলে বাবা মার ওই নির্দেশ বা আদেশ বা সম্মানের জায়গা থেকে, সেই জায়গা থেকে বের হতে পারি নাই। কিন্তু রাজনৈতিক সচেতনতা বা রাজনীতি করার ইচ্ছা ছোটোবেলা থেকেই ছিল। আমার বাবা যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, সেজন্য দেখা গেছে যে একটু আর্লি শুরু হয়ে গেছে। কারণ বেসিক্যালি হয়েছে যে 2009 সালে যখন আমরা ক্যাম্পাসে ঢুকি, তখনই আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ওই পিরিয়ডটা শুরু হয়। সেই সময় ছাত্রলীগও বিভিন্ন জায়গায় বীজ বপন করে। তো তখন আমরা দেখলাম যে ছোটোবেলা থেকেই যে কিছু জিনগত বিষয় তো থাকেই, যে প্রতিবাদের ভাষাটা নিজের অন্তরে ছিল। সে কারণে দেখা গেছে যে আমরাও তো রাজনীতির বাইরে আর বের হইতে পারি নাই। আমরা তখন প্রতিবাদের ভাষা অব্যাহত রাখছি, নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কথা বলেছি, চেষ্টা করেছি নিজের ছোট জায়গা থেকে, ছোট পরিসর থেকে প্রতিবাদের ভাষা অব্যাহত রাখার জন্য। কিন্তু 2009 সালে আপনি যখন মেডিকেলে ভর্তি হন, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, একটা বৈরী পরিবেশ, তখন তো আপনি চাইলে ছাত্রলীগই করতে পারতেন। যে একটা মানুষের বিকাশটা হয় তার কিন্তু শিক্ষা জীবনে, যখন সে হলো অনার্স জীবনে পৌঁছায় বা এমবিবিএস লাইফে, যে ওই জায়গায়। তো যখন আমি দেখলাম যে এত অন্যায়, এত অপরাধ বা অপকর্ম, তখন আসলে বিষয়টা আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে যে ফ্রেমিং করা, বিভিন্নভাবে অপরাধ করা। আপনি দেখবেন 2001 থেকে 2006 মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান ছিল কিছুটা। আপনি যদি একবারে ভালগার ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ না করতেন, 2001 থেকে 2006 কিন্তু রাজনৈতিক সহাবস্থানটা কিছুটা ছিল। কিন্তু যখনই 2009 সালে আসলো, তখন আপনি যদি ছাত্রলীগ না করেন, আপনি হলে থাকতে পারবেন না। কোনো ক্যাম্পাসেই কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে স্লোগান না দিয়ে, স্ট্যাটাস না দিয়ে কিন্তু কেউ হলে থাকতে পারে নাই। আমরা এই জন্য দেখা গেছে যে আমার লাইফের যদি বলেন আপনার আফসোস কী আছে, আফসোস হলো সেই হল লাইফ আমরা আর কোনোদিন ফেরত পাবো না। তো বাবার কাছ থেকে যে শিক্ষা বা পারিবারিক শিক্ষা, অন্যায়ের প্রতিবাদ করা, আমি যখন চাক্ষুষ দেখেছি যে ছাত্রলীগ খারাপ বা এই অন্যায়গুলা করেছে, তখন আমার মনে হয়েছে যে আমাদের এই প্রতিবাদের জায়গাটা অব্যাহত রাখতে হবে। এবং যেটার চূড়ান্ত পরিণতি হইল এই 5ই আগস্ট 2024 সালে চূড়ান্ত পরিণতি হইল যে আমাদের এই জার্নি, আমাদের মনে হয়েছিল যে জার্নি টু ইনফিনিটি, আমরা অনন্তকালের পথে শুধু প্রতিবাদ করেই যাব। আপনার পিছনেও যে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলা, এগুলোর প্রত্যেকটা একটা ইতিহাস, যে কিভাবে এগুলা করা, প্রতিবাদের ভাষা। তখন প্রত্যেকে, আমাদের কোনো বন্ধু নাই, এমনও আছে আপনি দারোয়ান, সেই ইনফরমেশন দিতে হচ্ছে এরা কিন্তু এই যে বিএমপির বা এরা ছাত্রদলের, এরা কিন্তু যে প্রোগ্রাম করলো, এভাবেও কিন্তু আমাদের অনেক লোক অ্যারেস্ট হয়েছে। এমন একটা হয়ে গেছে যে আমরা পাশে অপোজিটে
সব মানুষ হয়ে গেছে যে লীগের তোয়াজ করে কিভাবে একটু ভালো থাকবে, একটু বেটার থাকবে, ওই চেষ্টা করতে। আচ্ছা, আপনি এখনো ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। ছাত্রদল নেতাদের বয়স নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, আসলে কত বছর বয়স পর্যন্ত ছাত্রদল করা যায়? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আসলে কি, যখন আমরা কোনো কিছু আমাদের এই যে ফেসবুক বা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিক বন্ধুরা বা ভাইরা বিভিন্ন কিছু আমাদের নিউজ প্রচার করেন, কমেন্টে দেখি চাচ্চু লেখা থাকে, আদু ভাই লেখা থাকে, বিভিন্ন কিছু লেখা থাকে। তো আসলে বিষয়টা হয়েছে কি যে আদু ভাইয়ের সংজ্ঞা, আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসার চেষ্টা করেছি, বা আমরা পার্টিকে আফোল্ড করার চেষ্টা করি। আমরা কখনো আমাদের দলের বোঝা না। আমি ধরেন মতিঝিল আইডিয়াল স্কুলে পড়েছি, তারপরে রাজুক উত্তরা মডেল কলেজে পড়েছি, তারপর আপনাকে বললাম যে আমি 4টা পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। সেটা দিয়ে বাবা মা এখনও বলে যে ছেলে স্পয়েলড কিড না, যে আলহামদুলিল্লাহ 4টা ইয়েতে চান্স পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি এখন এফসিপিএস অধ্যয়নরত আছি। আমি এমবিবিএস শেষ করে আমার এমডি আমি শেষ করেছি, সেখান থেকে এখন আমি এফসিপিএস অধ্যয়নরত আছি। এখন আপনি যদি ধরেন শিক্ষার কোনো বয়স নাই, আমরা যদি ধরি সেই শিক্ষার যেহেতু বয়স নাই, সেটি আমাকে মাথায় রাখতে হবে যে আমি এখন এফসিপিএস অধ্যয়নরত, আমি ডাবল ডিগ্রি করতেছি। এটা আমি স্বেচ্ছায়, ধরেন আমি চাইলে এমডি করার পরে আমার অফার ছিল সহকারী অধ্যাপক হিসেবে বিভিন্ন জায়গায় ঢোকার জন্য, কিন্তু আমি এই দেশপ্রেমের যে ঝান্ডা আমার পার্টি যে আমার কাছে পবিত্র আমানত দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এই 4র্থ ছাত্রদলের কমিটিতে আমি যে জার্নি শুরু হয়, এটা আমার 4র্থ সেন্ট্রাল কমিটি। তো এখন হয়েছে কি, একটা কলা গাছে কিন্তু ফল ধরতে আপনার 14 থেকে 15 মাস লাগে, কিন্তু কলা গাছ কিন্তু আপনার একটি স্বাভাবিক ঘূর্ণিঝড়েও কিন্তু পড়ে যায়। আর সেগুন গাছ যেটি দিয়ে আপনি সবচেয়ে ভালো মজবুত কাঠ বানান, সেটির কিন্তু 40 বছরের পরে এই কাঠ কিন্তু মজবুত হয়। কিন্তু এখন আপনি পড়ালেখা করছেন, কিন্তু বাকি সবাই কি পড়ালেখা করছে? বাকি সবাই কোনো না কোনোভাবে অ্যাটাচড, মানে হচ্ছে কি যে সেই জায়গায় অনেকে শিক্ষা জীবন শেষ করতে পারেনি। তখন আমারটা হয়তো বা, যেমন আমার ইন্টার্নি নর্মালি আমাদের 1 বছর থাকে, আপনি জানেন যে এমবিবিএসে, সেটি আমার 2.5 বছর লেগেছে। এখনও আমার দেখা গেছে ওই ইন্টার্নির বেতন, আমার যে ডিরেক্টর ছিল সে ছিল একবারে কট্টর আওয়ামীপন্থী, মানে আমাদেরকে ন্যূনতম কোনোভাবে, এখনও আমার বেতন আটকানো আছে ওই জায়গায়। কিন্তু আমার এটা মানে আমার থেকে অনেক অনেক স্যাক্রিফাইস করেছে ছাত্রদলের রাজনীতিতে। বিষয়টা হইল, আপনি দেখেন যে নিষিদ্ধ ছাত্রলীগ কোনো জায়গায় কি এখন প্রোগ্রাম করতে পারতেছে? তারা কিন্তু, তাদের উচিত কি ছিল যে তারা এই জায়গায় প্রোগ্রামগুলো করা, বা তারা তাদের জায়গা থেকে, যদি আমি ধরি তারা তাদের জায়গায় তার দলকে আফোল্ড করবে, তারা যেভাবে প্রোগ্রাম করার কথা বা প্রতিরোধ করার কথা তারা কিন্তু করতে পারতেছে না, যেটি ছাত্রদল গত 16 বছরে করে এসেছে। এখন বয়সটা আপনি যেভাবে করতে না পারার কারণ কি? তাহলে করতে না পারার কারণ কি, আপনি ধরেন সাদ্দামদের মতো যখন যারা যে নেতৃবৃন্দ ইনান, ইথিক্যাল জায়গা থেকে তারা অনেক দূরে, তাদেরকে মানুষজন এখন চিনে মাস্তান হিসাবে, গুন্ডা হিসাবে চিনে, ছাত্রনেতা হিসাবে চিনে না। একটা ছাত্রনেতার অ্যাপ্রোচ কিভাবে হওয়া দরকার সেটি কখনো তাদের ছিল না। এখানেও কিন্তু আপনার আবার ফ্যাক্টর আছে। আপনি যদি সরাসরি একটা ধরেন আর্মি ট্রেনিংয়ে যখন বিএমএতে কেউ ঢুকে, সরাসরি তাকে আপনি জেনারেল বানায় দিলে তো হবে না। আপনার হলো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, পার্টিতেও তো ইমানদার, মানে রাজনৈতিক ইমানদার, ধরেন বিএনপির প্রতি বা ছাত্রদলের প্রতি কমিটেড, এই লোকটাতে আমাদের প্রয়োজন। যে যারা, আমরা যেমন ছাত্রদলে আমাদের রাজনৈতিকভাবে 2009 সাল থেকে শুরু করলে 16 থেকে পেরিয়ে 17তে চলে আসলো। আমি কিন্তু বুঝি, আমি কিন্তু প্রথমে যখন 2009 সালে ছিলাম, 10 সালে ছিলাম, আমি কিন্তু এইভাবে কথা বলতে পারতাম না। চর্চার বিষয় একটা, ধরেন স্কুলে যখন আপনি ভর্তি, কিন্তু দেখেন যারা অনার্স শেষ বর্ষের দিকে বা মাস্টার্স পড়ছে, তাদের ভেতর থেকে যদি নেতৃত্ব আপনারা বাছাই করেন, সেখানে কি কোনো শঙ্কার জায়গা রয়েছে? না, সেটি হলো শঙ্কার জায়গা কি, পলিটিক্যাল যে গ্রুমিংটা আছে, সেই গ্রুমিংটা একটু সময় লাগে। আপনি ধরেন আমি 17 বছর পরে এসে আমি মোটামুটি আপনার সাথে একটা জায়গায় আমি কথা বলতে পারতেছি, পার্টিকে প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারতেছি। দেশের কোনো বিষয়ে আমাদেরও দেখেন, আপনি দেখেন যে গ্রুমিং না থাকার কারণে এখন দেখেন যে আমাদের ভাইরা যারা একসময় নিষিদ্ধ ছাত্রলীগ করতো, তারা বৈষম্য বিরোধীর পরে এখন নিজের একটা পার্টি করেছে এনসিপির। আমি একবার আপনি সরাসরি কোট করে বলতে পারবো, তাদের আচরণের যে ধরনটা আপনি দেখবেন, কথা বললেই মনে হয় যে তারা কাউকে অ্যাটাক করতেছে। এইটা কিন্তু পলিটিক্যাল গ্রুমিং তাদের হয় নাই। কিন্তু আপনি দেখবেন অনেক মুখ্য সমন্বয়কে দেখলেই মনে হবে সে কাউকে মারবে, ধরবে, কাটবে। এই যে ছাত্রদলে এরকম এখনো পর্যন্ত, মানে আপনি দেখবেন যে প্রত্যেকের চর্চার মধ্যে এটা হয় নাই। কারণ কি, আমাদের এই চর্চার মাধ্যমে আমার 17 বছর পরে এসে আমি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট হয়েছি। আমাদের নেতা, আমাদের সাংগঠনিকভাবে তারেক রহমান আমাকে পুরস্কৃত করেছেন। সেই জায়গায় কিন্তু আপনি হুট করে এখন একটা রাজনৈতিক দলের আপনি সরাসরি মুখ্য সমন্বয় কাউকে বানায় দিলেন, তার পলিটিক্যাল গ্রুমিংই হয় নাই।
সেই জায়গায় তো আসলে দেশ তার থেকে ভালো কিছু তারা তো পাবে কিনা। সবাই ছাত্র। এটা সবাই ছাত্র, এখন ছাত্র হয়েতে এটা উল্টা হয়েছে, তাদের আবার যারা কর্মী হবে বা বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায়ে তাদের বয়স আবার 40 ঊর্ধ্ব হওয়া লাগবে। তো এখন হয়েছে যে পুত্র পিতাকে শাসন করছে, বিষয়টা ওই জায়গায়। আর আমরা তো ধারাবাহিকভাবে রাজনীতি করে এসেছি, একটা খারাপ প্রেক্ষাপট ছিল। আপনি দেখেন বন্দুকের নলের মুখে এখন টিকতে পারতেছে না কেন এরা, মানে বন্দুকের নলের মুখে মানে রাষ্ট্রের মুখে এরা কোনো প্রোগ্রাম করতে পারতেছে নিষিদ্ধ ছাত্রলীগ। কারণ কি, এদের পলিটিক্যাল গ্রুমিংটা হয় নাই। আপনি হুট করে একজনকে নেতা বানালেন যারা খুশি থাকে, এখন কিন্তু আর টিকতে পারতেছে না এই জন্য। কিন্তু আমরা কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন টিকতে পেরেছি শুধুমাত্র আমাদের অভিজ্ঞতার কারণে। এবং এটা এই জায়গা থেকে, আমি ধরেন আমার জায়গা থেকে স্টুডেন্টশিপটা আমার আছে, যখন আমার শেষ হয়ে যাবে আমি চলে যাবো অন্য সংগঠনে। কিন্তু আপনার নানা ইস্যুতে তো ছাত্র দলের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আসে, তো তাহলে এই ছাত্র দলের সাথে নিষিদ্ধ ছাত্রলীগের তফাৎটা কোথায়? কোন দিক দিয়ে আপনি আসলে ছাত্র দলকে ছাত্রলীগ থেকে আলাদা করবেন? এটা বিষয়টা হয়েছে যে আপনি যে জায়গায় দেখবেন ছাত্রলীগের যে বিষয়গুলো ছিল, এরা টেন্ডারবাজি, ধর্ষণ, চাঁদাবাজ, তারপরে ইফটিজিংয়ের তো স্বর্গরাজ্য ছিল, প্রত্যেকটা ক্যাম্পাসের বিরান ভূমি ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় টর্চারের শিকার হয় নাই এমন কোনো ব্যক্তি নাই। আপনি হইল আবরার ফাহাদ, শুধুমাত্র তার কি ইস্যু ছিল, সে ভারতের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সে তার যৌক্তিক দেশপ্রেমকে তুলে ধরেছিল, সে কারণে তাকে কিন্তু টর্চারের মাধ্যমে মৃত্যুবরণ করতে হয়েছে। এরকম আবরার ফাহাদের মতো অসংখ্য ঘটনা আছে। এখন মৃত্যুবরণ না করলেই কিন্তু ঘটনাটা আসতেছে না মিডিয়ায়। মৃত্যুবরণ করেছে বলে, আবরার ফাহাদের ঘটনা, বুয়েটে ঘটনা ঘটেছে বলেই কিন্তু এত ভাইরাল হয়েছে, ম্যাসিভ, মানুষের মনে নাড়া দিয়েছে। আপনি ধরেন এই 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ যে জেগে উঠেছিল, এই শুধুমাত্র এই কোটা বিরোধীর জন্য না, কিন্তু প্রত্যেকে কোনো না কোনোবার ভিক্টিমাইজ, কারো বাবা ভিক্টিমাইজ, কারো মা ভিক্টিমাইজ, কারো বোন ভিক্টিমাইজ, কারো ভাই ভিক্টিমাইজ, কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ। সেই জায়গা থেকে তারা প্রতিবাদের কণ্ঠস্বর অব্যাহত রেখেছিল। এই যে ফ্যাসিজম ছাত্রলীগ এবং ওবায়দুল কাদের, তাদের যে ফ্যাসিস্টের যে মূল হোতা, অন্যতম মূল হোতা ধরা যায়, সে বলেছিল এদেরকে থামানোর জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। তাহলে এরা কি ক্যাডার হিসেবে ব্যবহার করতো এদেরকে, বা গুন্ডা হিসেবে ব্যবহার করতো? আমাদের কোনো একটা নেতার মুখে কোনোদিন শুনছেন যে আমাদের এটার জন্য ছাত্রদল যথেষ্ট? কখনো না। ভালো কাজে। কিন্তু 5 আগস্টের পর থেকে তো এখন পর্যন্ত নানান গণমাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা দেখতে পাই। এই বিষয়গুলো হয়েছে কি, ফ্রেমিংগুলো ধরেন আমাকে, আমার সম্বন্ধে, আমার ধর একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কেউ জানে না, ধরেন তার কাজই হচ্ছে, এজেন্ডা হচ্ছে 100টা বট আইডি যেটাকে বলে, ভুয়া আইডি খুলে আমাদেরকে ফ্রেমিং করা। এখন আমাদের এই যে ছোট ভাই সার্জিস, দেখলাম একটা জায়গায় একটা সমাবেশে যেয়ে বলতেছে যে এলাকার যারা গণ্যমান্য আছে এদের মুখোশ উন্মোচন করতে হবে 10-15টা আইডি খুলা, ওপেন ফোরামে বলতেছে। আমি ওই জায়গা থেকে বলতে চাই যে এইটা তো চর্চাটা বিভিন্ন গুপ্ত বাহিনীর মধ্যে আছে। আপনি দীপু নাম্বার 2 মুভিতে দেখছেন না, যেটা হইলো কি দীপুর এগেনস্টে যে ছেলেটা থাকে, ওই ছেলে কিন্তু বিভিন্নভাবে ইচিং করে দীপুকে, শেষ পর্যন্ত ইচিং করে। এই ইচিংয়ের চর্চাটা এদের মধ্যে বারবার ফ্রেমিং করা। আচ্ছা, আমার এত ধরেন এই একাডেমিক ক্যারিয়ার পর আমারও শুনতে হয় আদু ভাই, আমিও শুনি চাচ্ছু, কিন্তু আমি ধারাবাহিকভাবে রাজনীতি করে আমার রাজনৈতিক ক্যারিয়ার, আজকে ধরেন আমরাও তো মোটামুটি বাবা মা আদর করতো, ওয়েল টু ডু ফ্যামিলির ছেলে হওয়ার কারণে আমরা তো ছোট্টবেলায় সুন্দর ছিলাম, এখন তো ব্ল্যাক হয়ে গেছি, ডার্ক হয়ে গেছি। এই রাজপথে থাকতে থাকতে আমাদের কোনো আফসোস নাই তাতে। আমরা ধরেছি যে আমাদের লাইফ আমরা ডেডিকেটেড টু আওয়ার কান্ট্রি, আমরা এই জায়গায়, এবং আমরা দেখেছি যে বিএনপির দ্বারা এটা ভালো সম্ভব সেই জায়গা থেকে। তবে ছাত্রদলের বিষয় ইস্যুগুলা যেগুলো, তাও আমরা শুনছি বিভিন্ন জায়গায় কিছু অপরাধে হয়তো বা দেখা গেছে কারোর সাথে যেয়েছে বা ন্যূনতম ইনভলভমেন্ট ছিল সংশ্লিষ্টতা, সেই জায়গায় আমরা কিন্তু সরাসরি কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। আর যদি একবারে ম্যাসিভ কাজ করে থাকে বা ম্যাসিভ কোনো অন্যায় করে থাকে, আমরা মামলাও করতেছি ছাত্রদলের পক্ষ থেকে। এই জায়গায় আবার কিছু ফ্রেমিং হয়। আপনি ছোট্ট একটা উদাহরণ দিই, আমার ছাত্রদলের পক্ষ থেকে আমি পাবনা, কুষ্টিয়া, মেহেরপুরের দায়িত্বপ্রাপ্ত। পাবনাতে একটা ঘটনা ঘটেছে যে একটা ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিছে, পরে আমরা সাথে সাথে তাকে শোকজ করলাম, ধর্ষণ মামলা দিছে। সেই জায়গায় পরবর্তীতে ঘটনাটা, মূল ঘটনাটা ছিল হচ্ছে ওই ছেলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। পাবনাতে যেহেতু একটু ইসলামপন্থী কিছু সমর্থক গোষ্ঠী আছে, যে সেই জায়গায় যে মেয়েটা তার সাথে অ্যাফেয়ার, আমাদের যে ছাত্রদলের ছেলের সাথে অ্যাফেয়ারে ইনভলভ ছিল, ওই মেয়েটার বাবা আবার হয়তো বা জামাত ইসলামীর নেতা, সে তার মেয়েকে আমাদের ছাত্রদলের ছেলের সাথে বিয়ে দিবে না। এজন্য কি হয়েছে, মেয়ে বাসা থেকে পলায়ন করছে ওই ছেলের সাথে, মামলা দিছে, ধর্ষণ মামলা দিছে বাবা। মাঝখান থেকে ছেলে কিন্তু বহিষ্কার, সেখানে আমরা কোনো জাস্টিফিকেশনের সুযোগই দেই না। এরকম অনেকগুলো আবার ফ্রেমিংও হয়। আপনার কোনো জায়গায় দেখা গেছে লীগের পিরিয়ডে ছাত্রলীগ বা আওয়ামী লীগ আমাদের কোনো কারো জায়গা দখল করে নিয়েছে, এখন সে তার
অধিকারটুকু বা সে তার ওই জায়গাটুকু ফেরত আনার জন্য যখন যাচ্ছে তখন বিভিন্নভাবে ফ্রেমিং হচ্ছে। কারণ কি, লিগের লোকদের টাকা আছে এবং তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তারা তাদেরকে হেল্প করছে কেন? যে বিএমপিকে ফ্রেমিং করলে তাদের লাভ। তাদের এই যে এই জায়গাগুলো, ফ্যাসিজমগুলা, কোনটা আমার পুনরুদ্ধার করা আর কোনটাকে দখল করা, এই জায়গার ডিমার্কেশনগুলো প্রপার ওয়েতে হচ্ছে না। আপনার একটা নিউজ হয়ে গেলে ওইটাই ভাইরাল হয়। তো এই বিষয়গুলোতেই আমরা ধরতে পারি যে ছাত্রলীগের থেকে যে পার্থক্যটা, ছাত্রদল স্পষ্টত, আপনি দেখেন কোনো ক্যাম্পাসে এখন ব্যানার নাই, শোডাউন নাই, মোটরসাইকেল রাজনীতি নাই, জোর করে কাউকে প্রোগ্রামে নেওয়ার কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই। তো এই যে রাজনীতি, এখন তো ছাত্রদল বা ছাত্রদলের যে কেন্দ্রীয় বিএনপি সেটাও ক্ষমতায় নাই, সেই জন্যই কি এগুলো হচ্ছে না? না, এখন তো সবাই ধরেই নিছে নাকি বিএনপি ক্ষমতায়। এই জন্য দেখা গেল কোনো কিছু হইলে তো ভাইয়ার ব্যাপার, মানে আমাদের তারেক রহমানের বিষয় সরাসরি তার ব্যাপারে ফ্রেমিং করে। এখন আমরা তো বারবার বলতেছি আমরা তো গভর্নমেন্ট না, আমরা হচ্ছে এখন দর্শক সারিতে। মাঠে যখন দুইটা খেলোয়াড়, এখন সরকারে না এসে এত অভিযোগ, সরকারে আসলে অভিযোগের মাত্রা কি আরো বাড়বে? একটা ফ্যামিলিতে যখন আগেকার দিনে যখন যার 11টা 12টা করে বাচ্চা কাচ্চা ছিল বা ফ্যামিলিতে ছিল, যেমন আমার দাদারও তার প্রায় 10টা সন্তান ছিল, এখন 2-1টা সন্তান দুষ্ট হয়। যেমন আমাদের বাবা পড়ালেখা করছে, অন্য চাচার একটু কম পড়ালেখা, কিন্তু এই দুষ্ট সন্তানরাই তো দল এবং দেশের ক্ষতি করছে। এখন দুষ্ট সন্তানকে আমরা তো প্রপার ওয়েতে শাসন করতেছি, যেটা বেপরোয়া আওয়ামী লীগ কখনো করে নাই, ছাত্রলীগ কোনোদিন করে নাই। আপনি তারাও সেটা দাবি করতো যে তারা না, কিন্তু বিশ্বজিতের যখন আপনি দেখলেন যে কত নির্মমভাবে হত্যা করেছে, কতজনকে আপনার ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে, সম্রাট যুবলীগের যে নেতা ছিল তাকে কি ব্যবস্থা নিয়েছে লীগের কাউকে। এবং আপনি চিন্তা করেন, ফ্যাসিস্ট হাসিনা শেষ পর্যন্ত বলেছে যে আমার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। এই যে মানে দাম্ভিকতা, সেটা পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তো শেষ পর্যন্ত। তো আমার বুঝতে হবে আমি পানিশমেন্ট দিচ্ছি কি দিচ্ছি না, আমি আমার বেপরোয়া ছেলেকে শাসন করছি কিনা দলের, সেটি আপনার দেখতে হবে। আমি আমার বেপরোয়া ভাইকে পানিশমেন্ট দিচ্ছি কিনা। এবং এই দলে যে পানিশমেন্ট পায় সে কিন্তু আর দেখা গেল যে কোনো জায়গায় আর বসার স্পেস পায় না। আপনি দেখেন অন্যরা যারা বহিষ্কার দিচ্ছে, আমাদের ফ্লাইং কিক দিয়ে দেখলাম জামায়াত ইসলামের এক নেতা আমাদের চিটাং এক বোনকে ফ্লাইং কিক দিয়ে নিচে ফেলে দিল। সে তাকে 2 দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে বহিষ্কার করলো। তারপরে তার বিরুদ্ধে মামলা করে 7 দিন পরে ফুলের মালা দিয়ে তাকে রাস্তায় বরণ করে নিল। তো এই যে দ্বিচারিতা, যে আপনি পানিশমেন্ট দিয়ে আবার পুরস্কৃত করতেছেন, এরে বাবা দিচ্ছেন, হাততালি দিচ্ছেন, যেটা ইসলামপন্থী রাজনৈতিক দলের মধ্যে আছে, সেটি আমাদের মধ্যে এই চর্চাটা নাই। তো আমরা এই জায়গাতেই পার্থক্য আমাদের সাথে বাকিদের রাজনীতি। একটু আপনার বিষয়ে আসি। আপনি বর্তমানে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন, কয়েকটি জেলার দায়িত্ব আপনার উপরে আছে। আপনি যদি কেন্দ্রীয় নেতৃত্বে আসেন বা আপনার দল বিএনপি যদি মনে করে যে আপনাকে দায়িত্ব দিবে, কিভাবে ঢেলে সাজাবেন ছাত্র দলকে এবং কি কি পরিবর্তন আনতে চান? ধন্যবাদ আপনাকে। এখন মানে এটা অনেকটা হইল রাজনৈতিক ইমানি দায়িত্ব, যে কোনো দায়িত্ব যখন আমাকে দিবে আমার দ্বারা যাতে কোনো খারাপ কাজ বা কোনো কিছু না হয়। প্রথমত এইটা ভালো ডাক্তারের সংজ্ঞা হইল কি, সে কোনো মানুষকে মেরে ফেলবে না, সে কোনো পয়জন দিবে না, সে বুঝবে যে কতটুক ডোজে কোনো চিকিৎসা দিলে সেই জায়গায় রোগী সুস্থ হবে, সে কোনো টক্সিক ডোজে যাবে না, লিথাল ডোজে যাবে না। তো রাজনীতিতেও একটা ভাষা আছে যে আমি আমার অ্যাপ্রোচ বা আমার কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমি আসলে এই দেশের ভালো চাই এবং আমার দ্বারা দেশের উন্নয়ন সম্ভব। তো এখন যদি দল আমাকে মনে করে কোনো দায়িত্বশীল জায়গায় বা কোনো জায়গায় পদায়িত করবে, সে জায়গায় করলে আমরা সরাসরি, এখন আমাদের যে শুদ্ধি অভিযান চালু হয়েছে, যে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু তদারকি চলছে, আমরা এই জায়গা থেকে শুদ্ধি অভিযানটা একবার রুট লেভেল পর্যন্ত যাব। আমরা চাই অনেকটা এই যে ডিজিএফআই এনএসআইকে বাজেভাবে ফ্যাসিস্ট হাসিনা ইউজ করেছে, কিন্তু এটা যদি প্রপার ওয়েতে ইউজ করতো তাহলে কিন্তু সেই ইনফরমেশনগুলো পাইতো, জেনুইন অথেন্টিক ইনফরমেশনগুলো পাইতো এবং ভালো করতো, তার এরকম পলায়ন করা লাগতো না। তো আমরা আমাদের জায়গা থেকে যদি ছাত্রদলের নেতৃত্বে যাওয়ার সুযোগ হয়, আমরা এরকম সারা বাংলাদেশে শুদ্ধি অভিযানগুলো চালানোর চেষ্টা করব আমাদের সংগঠনের মধ্যে। আমার কোনো নেতাকে আমরা বেপরোয়া ছেড়ে দেব না, সে নেতা হইলেই কোনো জাস্টিফিকেশন হয় না। আমাদের একটা ছেলে দেখলাম এসএসসি পরীক্ষার সময় অতি উৎসাহী হয়ে হলের মধ্যে বাকিদেরকে খুব করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে পরীক্ষার সময়, তাকে সাথে সাথে আমরা শোকজ করেছি, পরে বহিষ্কার করেছি। তো সেই ধারাগুলা যেটা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ছাত্র সমাজ যে রাজনীতি দেখতে চায় তাদের ভাষায় আমরা কথা বলবো। তারা কি চায়, তারা এখন দেখতেছে যে ভদ্র রাজনীতি, সুন্দর রাজনীতি, সে জায়গাগুলো চায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্যাম্পাসে, অলরেডি রানিং স্টুডেন্ট দিয়ে কমিটি করা হচ্ছে, প্রত্যেকটা ক্যাম্পাসে যাতে যারা যোগ্য মেধাবী, এই জায়গায় আবার ইস্যু আছে, সবার একটা পারসেপশন যে যারা একটু দুর্বল স্টুডেন্ট হয়, খারাপ ছাত্র হয়, তারা পলিটিক্সে আসে।
কিন্তু এই ধারণা থেকে আমাদের বের হওয়া লাগবে। মেধাবীদের টানতে আপনারা কি উদ্যোগ? মেধাবীদের টানতে আমরা এখন আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা মেধাভিত্তিক বিভিন্ন জায়গায় আমরা বিতর্ক প্রতিযোগিতা, আমরা খেলাধুলার প্রতিযোগিতা, আর আমরা মেধাবীদের পেট্রোনাইজ করার জন্য প্রত্যেকটা ক্যাম্পাস, যেমন আমি আমার দায়িত্বপ্রাপ্ত যে ইউনিটগুলো আছে সেখানে চেষ্টা করছি যারা প্রত্যেকটা কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বা অনার্সে যাদের সিজিপিএ ভালো, তাদেরকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করা যায় এবং তাদেরকে রাজনীতিতে কিভাবে আনা যায়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে বড় ভাইয়ের অনুসারীরাই সাধারণত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে থাকেন। এখন ওই বিষয়টা হচ্ছে এই ধারা থেকে বের হওয়ার জন্যই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন, সেটি নিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছি। আমাদের কিন্তু কোনো লোকাল বিএমপি নেতা কেউ আমাদের ওই কাজে হ্যাম্পার করেনি, ইনভলভ করে নাই। আমাদের সরাসরি অথরিটি হচ্ছেন আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তার কাছে সরাসরি রিপোর্ট করি যে কি হচ্ছে না হচ্ছে। উনি এত বেশি, আমি 4টা কমিটিতে থাকার সুযোগে আমি দেখেছি টানা 12 ঘন্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধুমাত্র ছাত্রদলকে আরও বেশি সুসংগঠিত এবং আমাদের যে শিক্ষা ঐক্য প্রগতি, এই 3টা টার্ম যাতে সত্যিকার অর্থে ঠিক থাকে সেটা উনি ধারণ করার চেষ্টা করেছেন। আমাদের কথা শুনেছেন ঘন্টার পর ঘন্টা কিভাবে ভালো করা যায়। কিন্তু সমস্যা হয় কোন জায়গাটায়, সেটা কি করতে পারছেন? আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কোনো জায়গায় বাইকের শোডাউনের রাজনীতি হয় নাই, কোনো জায়গায় পোস্টারিং হয় নাই, কোনো জায়গায় মাইকিং হয় নাই, কোনো জায়গায় পরীক্ষার সময় মাইকিং করে কোনো প্রোগ্রাম কোনো সময় করা হয় নাই। এবং আপনি দেখবেন অন্যায়ভাবে জোর করে, যেমন আমরা দেখলাম চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি গুপ্ত সংগঠন তারা থ্রেট করতেছে যে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি কেন আমাদের কথা শুনবেন না। এই যে থ্রেট করা, এই থ্রেটের অধিকার তো তাকে দেয় নাই কেউ, রাষ্ট্র তাকে দেয় নাই। ছাত্র ছাত্রের কাজ করবে, শিক্ষক শিক্ষকের কাজ করবে সেই জায়গায়। এবং আমাদের কোনো জায়গায় ন্যূনতম শিক্ষকদের সাথে কেউ বেয়াদবি করেছে সেটার প্রশ্রয় কোনোদিন ছাত্রদল দেয় নাই। তো সেই জায়গায় গুণগত যে পরিবর্তনের ধারা, বাংলাদেশের নতুন ছাত্র সমাজ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রাজনীতি দেখতে চায়, তার জন্য আপনি একটা জিনিস খেয়াল আছে মনে হয় আপনার, যে 1981 সালে যারা সবচেয়ে মেধাবী ছাত্র ছিলেন তাদের জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম একটি নৌবিহারের আয়োজন করেছিলেন, নাম ছিল হিজবুল বাহার, ওই জাহাজটির নাম। তো মেধাবীদের পেট্রোনাইজ করেছে সবসময় আমাদের উত্তরাধিকার সূত্রেই যে আমাদের জাতীয়তাবাদের প্রবর্তক বা জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, আর আমাদের নারী শিক্ষার মাধ্যমে ম্যাসিভ আকারে মেধাবীদের সম্মান দিয়েছেন আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এমনও হয়েছে, আমি একজন গুণী মানুষের কাছে শুনেছি, উনি লন্ডনে কোনো একটা ভিজিটে গিয়েছেন, সেই জায়গায় তার বাসায় যাওয়ার পরে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিজে তাকে উঠে যেয়ে চা বানিয়ে এনে নিজে খেয়েছেন। উনি নিজে বলেছেন, নিজের কোট করা কথা। তো এরকম গুণী মানুষকে সম্মান দেওয়া এবং মেধাবীদের সম্মান করা, এটি ছাত্রদলের মাধ্যমে সম্ভব, সেটি আমরা চাই। এবার একটু বিএনপির প্রসঙ্গে আসি, যে চাঁদাবাজি নিয়ে বিএনপিকে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে 5 আগস্টের পর সর্বোচ্চ পরিমাণ বহিষ্কার করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি কিন্তু এইটা আপনাদের দলের, তারপরও আসলে এগুলো নিয়ন্ত্রণ করা কেন যাচ্ছে না এবং আসলে কেন্দ্রীয় নেতৃত্বকে তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আসলে আমাদের বারংবার শুনতে হয়, কারণ একটা মিথ্যা কথা 100 বার বললেও সেটা অনেকটা দেখা গেল সত্যের মতো শোনা যায়, কিন্তু সত্য হচ্ছে একজন যদি সত্যি বলে সেটা অবশ্যই উদ্ভাসিত হবে সূর্যের আলোর ন্যায়। আপনি চাঁদাবাজির যে অভিযোগ ধরে, আমি শুরু থেকে একটু বলি, এই যে ইউকে বা আমেরিকা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, আমেরিকাতে ধরেন ডেমোক্র্যাট পার্টি বা রিপাবলিকান পার্টি, এদেরকে তো বিভিন্নভাবে ফান্ড রেজ করে, ডোনার আছে বিভিন্ন, যারা ডোনেশন দেয়, পার্টি চালায়। আপনি ভাসানির আমল থেকে যখন আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ হয়ে যখন ন্যাব ভাসানি হইল, বিভিন্ন জমিদাররা কিন্তু তাদের ডোনেশন দিত। আপনার বুঝতে হবে যে পার্টি ওয়ার্কার কেউ পার্টিকে ডোনেশন দিচ্ছে কিনা আর কোনটা চাঁদাবাজি, পার্থক্য ডিফারেন্সিয়েট করতে হবে, দুটো আলাদা করতে হবে। আপনার ধরেন আমাদের তো ওয়েল উইশার আছে, বিভিন্ন ব্যবসায়ী আছে, তারা বিভিন্নভাবে পার্টিকে একটা ফান্ড ডোনেট করে। এখন সেই জায়গায় আপনার চাঁদাবাজের অভিযোগ যে গড়পড়তায় দিয়ে দেয়, এই যে ঢালাওভাবে দেওয়ার চর্চাটা, এটাতে আমার মনে হয় আবুল মনসুর আহমেদের একটা বিখ্যাত বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর, সেখানে শেরে বাংলায় ফজলুলের একটা উক্তি আছে যে মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে। আম হচ্ছে ফলজ বৃক্ষ, এজন্য হচ্ছে কি যে এখন জাতীয়তাবাদী শক্তি হচ্ছে বাংলাদেশের ফলজ বৃক্ষ। এই সেন্সে যদি নিরপেক্ষ ফেয়ার ভোট হয়, আপনি শুধুমাত্র একটা জেনারেশনের উপরে একটা মনে হয় চলছিল, জরিপ চলছে, সেটাতে 18 বছর থেকে
30 বছর পর্যন্ত তাদের উপর গবেষণা করছে, সেখানেও বিএনপি বাকি যারা পার্টি আছে সবার যোগফল তার থেকে বিএনপির বেশি এখনো তরুণদের মধ্যে। আর বাকি যারা আছে তারা একতরফাভাবে যে বিএনপিকে ভালোবাসে, এটার প্রমাণ হচ্ছে 7ই জানুয়ারির ডামি নির্বাচনে প্রায় 90-95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। কিন্তু আপনি অভিযোগ আছে বিধায় তো বহিষ্কার করা হচ্ছে এবং অভিযোগ, দল থেকে মামলাও দেয়া হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমরা কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে পার্টি কোনো দ্বিধাবোধ করতেছে না। এবং চেন অফ কমান্ড, আপনি পার্সেন্টেজটা দেখেন, রেশিওটা শুরুর দিকে যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু পরিমাণ অনেক কমে গেছে। কারণ কি, এত বড় আপনি দেখেন আবার ফ্রেমিংগুলো কিভাবে হয়। আপনি দেখেন এই যে বর্বর যে হত্যাকাণ্ড হইল সোহাগের বিষয়টা, সোহাগ কিন্তু আমাদের পার্টির সাথে ইনভলভ ছিল, কোনো পদে ছিল না। সোহাগ ভিক্টিমাইজড, কিন্তু যারা তাকে হত্যা করেছে বা এই মব করেছে তারা কিন্তু অন্য জায়গা থেকে আসা, তারা কিন্তু ওই জায়গার ইয়া না, সোহাগের সাথে সরাসরি কিন্তু ইয়া না। বাকিরা যারা, কিন্তু পরিবার যাদের নামে মামলা দিয়েছে সাথে সাথে তাদেরকে কোনো ব্যাখ্যা চায় নাই পার্টি, আজীবন বহিষ্কার করেছে, আজীবন। এবং ওই পরিবারের পাশে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা নিয়ে বা সহযোগিতা নিয়ে বরগুনাতে তাদের বাসা পর্যন্ত গিয়ে, সোহাগের বাসা পর্যন্ত গিয়েছে, কারণ যেহেতু আমাদের পার্টির প্রোগ্রামে থাকতো বা প্রোগ্রামে যাইতো সেই জায়গা থেকে দেখেন। কিন্তু সেখানে আমরা দেখলাম বুয়েটের মতো জায়গাও কি স্লোগান দিচ্ছে, কি বাজেভাবে। এখন যদি জামায়াতে ইসলামীর বা কেউ যদি কোনো অপরাধ করে, ধরুন ধর্ষণের মামলা, চাঁদাবাজি, অভিযোগ অজস্র, আপনি সার্চ দেন পাবেন আপনি। আমরা কি সরাসরি জামাতের আমির ডাক্তার শফিক সাহেবকে বলবো সরাসরি কোনো কিছু যেটার জন্য উনি দেয়? এ ধরনের মবের রাজনীতি আর এরকম যে আপনি দেখেন যে আপনি অপপ্রচারের কথা বলছিলেন, যে তাহলে এই যে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হচ্ছে, তাহলে এই অপপ্রচার এবং অপতথ্য ঠেকাতে আসলে বিএনপি কি উদ্যোগ নিয়েছে? সমস্যা হলো কি, আমরা তো হচ্ছে কি মানুষের মাঠের দল, বাংলাদেশের একদম জনপদের একদম রুট লেভেল পর্যন্ত আমাদের কাজ করতে হয়। আমরা তো নির্বাচনমুখী দল, আমরা চাই এই দেশে আবার নির্বাচনের পরিবেশ ফেরত আসুক। এখন আমাদের নেতাকর্মীরা মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু তারা সব জায়গায় কাজ করে যায়, প্রত্যেকটা জায়গায় তারা 31 দফা বিলি করতেছে, এটা সব কিছু প্রোগ্রামের মধ্যে আছে। কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলা, এদের তো বেশিরভাগ লোকের প্রোগ্রাম করতে হয় না, এদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, অ্যাসাইন করা হয়, খালি বিএমপিকে ফ্রেমিং করো। এখন যে লোকগুলা, একটা লোকের 100 এরকম ইয়ে আছে, মানে বট আইডিয়া আছে, এরকম যদি ধরি আমি 1000 মানুষ, 1 লাখ বট আইডিয়া আছে, সেই জায়গা থেকে এই ফ্রেমিংয়ের যে ধারা, তবে তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, বা আমি পার্টির পক্ষ থেকে, কিন্তু এইসব নিয়ন্ত্রণে বিএনপি কি ব্যর্থ তাহলে? আমরা হচ্ছে কি, আপনি একটা গবেষণা হয়েছে যে কারা এআই দিয়ে ভোটের প্রচারণা চালিয়েছে বা এআই দিয়ে বিভিন্নভাবে, কোনটা এআই আর কোনটা, হ্যাঁ বিবিসি নিউজ করেছে, সেই জায়গায় শুরু করেছিল জামায়াতে ইসলামী। সেটার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে আমাদের করা লাগছে। ইন্দোনেশিয়া, ব্রাজিলে কিন্তু এটা নিয়ে বিরাট মেসাকার হয়ে গেছে। বিএনপি এত বড় দল, এত জনসমর্থন, তাহলে বিএনপি আগে কেন তাদের প্রচারণা শুরু করতে পারল? আমরা হলো কি, মানুষের মনের মধ্যে আমাদের কাজ করতে হয়। আমরা 31 দফা নিয়ে আমরা রুট লেভেল পর্যন্ত গিয়েছি। আমরা জানি ভোট তো আর ফেসবুকে লাইক দেখে তার ভোট হবে না, ফেসবুকে নেগেটিভ কমেন্ট দেখে তার মানুষজন দেখবে না, ফ্রেমিং দেখে তার ভোট হবে না। ফেসবুক দেখেও তো মানুষের আকর্ষণ বাড়ছে। আকর্ষণ বাড়ছে, ঠিক আছে, কিন্তু নেগেটিভ পলিটিক্সটা যেটা করছে সেটার কারণে কিন্তু আমাদের ভোট ব্যাংক ন্যূনতম কিন্তু কমাইতে পারবে না। মানে যে ফ্রেমিংটা, যেমন স্লোগান দেয় যে হাসনাত আব্দুল্লাহ কাদেরকে মিন করে, যে সেদিন দেখলাম কথায় বলতেছে চাঁদাবাজের দল, তারপরে যাদের নেতা হলো অমুক জায়গায় থাকে। বেসিক্যালি আমাদের ইঙ্গিত করেই তো সকল কথা বলে, তারা আমাদেরকে ইঙ্গিত করেই তো বলে, কিন্তু বেসিক্যালি আমাদের সেন্ট্রাল নেতা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো কিছু হয়েছে, কারণ সবাই জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠোর হাতে এগুলো দমন করতেছেন। রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করতে পারতেছে? রাষ্ট্র যদি দায়িত্ব পালন করতে পারতো, বিচারহীনতা তো এই অবস্থায় যায় না। 7 সকালে সেদিন দেখলাম শ্যামলীতে একজনের গেঞ্জি জুতা পর্যন্ত নিয়ে গেছে ছিনতাইকারীরা, একবারে সরাসরি সিসিটিভি ক্যামেরা ফুটেজে। এটা কি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি? রাষ্ট্রের দায়িত্ব তো হচ্ছে সরকার। আপনি সরাসরি এটার জন্য, আমরা তো শিথিল হচ্ছি না, আমাদের দল শিথিল হচ্ছে না, শিথিল তো হচ্ছে গভর্নমেন্ট। এবং গতদিন আপনি ভোলাতে দেখবেন যে এনসিপির একটি প্রোগ্রাম ছিল, সেই জায়গায় আমাদের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ছিল, পুলিশ স্বেচ্ছাসেবক দলকে আটকিয়ে দিয়েছে, প্রোগ্রাম করতে দিচ্ছে না, কিন্তু এনসিপিকে জামাই আদর করতেছে। তো এই যে দ্বিচারিতা সরকারের, সরকার তো পেট্রোনাইজ করতেছে, যে এই যে ফ্রেমিংগুলো তো গভর্নমেন্ট পেট্রোনাইজ না করলে বাকি কেন কঠোর হয় না তারা? আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে এর আগে কোনো দিন ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি বা ছাত্রদের কোনো প্রতিনিধি, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনোদিন কিন্তু গভর্নমেন্টের স্টেক হোল্ডার হয় নাই। এই প্রথম তারা স্টেক হোল্ডার হয়েছে। আর তথ্য মন্ত্রণালয়ে তাদের কি মধু আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কি মধু আছে? তারা এই দুইটার দায়িত্বে ঘিরে রাখছে। মিডিয়া কাভারেজ সব কিছু তাদেরকে দেয়, আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করার জন্য পেট্রোনাইজ করে তারা।
এবং কোনো না কোনোভাবে তারা বিভিন্ন যে কোনো জায়গায় মেসেজ আমাদের ব্যাপারে নেগেটিভ কোনো নিউজ এগুলো ভাইরাল করার দায়িত্ব তারা নেয়। কিন্তু স্বৈরাচার পতন বিরোধী যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন শিক্ষার্থীরাও শুরু করেছে, আপনারাও দীর্ঘদিন ধরে করেছেন, একসাথে আন্দোলন করলেন, স্বৈরাচার পতন হলো। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে জামায়াতে ইসলামী এবং এনসিপির সাথে আপনাদের যে সম্পর্কের ছন্দপতনটা ঘটলো? আপনি আসলে যখন আমাকে বললেন প্রশ্নটা, সেখানে আপনি জামায়াতে ইসলামী বলতে পারেন, কিন্তু এনসিপি তার হইল কি গতদিন নির্বাচন কমিশনে দেখলাম 144টা রাজনৈতিক দলের নথিপত্রের ঘাটতি ছিল দেখে তাদের কিন্তু ফেরত দিছে, এখনো কিন্তু নিবন্ধিত দল না। তো বিষয়টা আমি জামায়াতে ইসলামী নিয়ে বলতে পারি, এনসিপি তো প্রাসঙ্গিক না এই ইস্যুতে। তারা করতে চায়, রাজনৈতিক দল প্রত্যাশী, তাদের পারফরমেন্স কী হবে, জনগণ কিভাবে তাদেরকে গ্রহণ করে সেটা পরের বিষয়। এখনও তাদের রাজনৈতিক জন্ম হয় নাই, এটার বিষয় পরে আসবে। আর জামায়াতে ইসলামী হচ্ছে একটা পরিবারে যখন আপনার খারাপ অবস্থা থাকে বা আর্থিক অবস্থা ভালো থাকে না, তখন কিন্তু এমন হয় শুধুমাত্র সাদা ভাত দিয়েও খেতে হয়। আবার যখন একটু ভালো অবস্থায় আসে, কেউ বাসায় বিরিয়ানি খাবে, কেউ পোলাও খাবে, কেউ ভাত খাবে, কেউ চাউমিন খাবে, এক একজনের পছন্দ এক এক রকম হয়। আর জামায়াতে ইসলামীর সাথে আমাদের একটা অ্যালায়েন্স ছিল, সেটা হইল আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে। এটার হাসিনাই হচ্ছে সকল রাজনৈতিক দলকে এক সূত্রে গেঁথে দিয়েছিল তার ফ্যাসিজমের কারণে। এটা রাষ্ট্র এমন একটা পরিস্থিতিতে গিয়েছিল, হাসিনা আপনারা এক থাকতে পারলেন না কেন? আমরা এক থাকতে পারলাম না সেই জায়গা থেকে, কারণ ইসলামপন্থী উগ্র রাজনৈতিক যে আচরণগুলা তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে 5ই আগস্টের পরে, তাদের এই আচরণগুলো আমাদের সাথে যায় না। আমরা যেভাবে রাজনীতিটা করি, রাষ্ট্র মেরামতের যে 31 দফা সুস্পষ্ট দফাগুলা, এটা কিন্তু 2.5 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন, তারা কিন্তু এটা সমর্থন দিয়েছে। কিন্তু পরবর্তীতে এসে তারা বিভিন্নভাবে আমাদের খুঁত ধরার চেষ্টা করতে, যেখানে কোনো গ্রাউন্ড নাই, খুঁত ধরার কোনো কিছু নাই, এবং তারা ওখানে সমর্থন দিয়েছিল। কিন্তু পরবর্তীতে এসে তারা এখন মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন জায়গায় গুপ্তভাবে রাজনীতি করত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কমিটির যে সেক্রেটারি, সে একটা হলের জয়েন্ট সেক্রেটারি ছিল। যে প্রেসিডেন্ট হয়েছে সে হচ্ছে আপনার একটা হলের ডাকসু নির্বাচন করতে চেয়েছিল ছাত্রলীগের প্যানেলে। তো এদের সাথে তো আমাদের বন্ডিংস কখনো তেলে আর জলে কখনো এক হবে না। তেলে আর জলে মানে তাদের আদর্শিক দিক থেকে তার ধারা অন্য। কিন্তু এখন তো আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপিকেও দায়ী করা হচ্ছে। এখন আমাদের সরাসরি একটা কোট করা, আমি ওই যে গাজীপুর মহানগর বিএনপির নতুন বিএনপি সদস্য সংগ্রহ নবায়নের দায়িত্বে ওখানে আমি আসি। তো সেই জায়গায় ওখানে সরাসরি করে আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত, সরাসরি যে কেউ আওয়ামী লীগের সরাসরি পদে ছিল তাকে বিএনপি সদস্য করা যাবে না বা নবায়নও হবে না। দেখা গেল একসময় বিএনপির সদস্য ছিল, মাঝে আওয়ামী লীগের কোনো পদে ছিল, সেই ব্যক্তিকেও নবায়ন করা যাবে না। এবং ফৌজদারি মামলার আসামি হইলে তাকে আমাদের দলে নেওয়া যাবে না, একদম স্ট্রিক্টলি। এখানে কেউ যদি ব্রেক করে তাহলে দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়ভার নিতে হবে। আমরা কিন্তু এখন স্ট্রিক্ট ওয়েতে টোটালি ডিল করতেছি। শেষের দিকে চলে এসেছে আলোচনা, আমরা একটু নির্বাচন বিষয়ে আলোচনা করতে চাই যে আগামী নির্বাচনটা কেমন দেখতে চান এবং নির্বাচন বিষয়ে বিএনপির প্রস্তুতি কেমন? আমরা হয়তোবা সেম জেনারেশনেরই হব। আমাদের আফসোস রয়ে গেছে আমরা এখনো ভোট দিতে পারি, আমরাই ভোট দিতে পারি নাই। আপনি যখন আমাদের বয়স নিয়ে মানে যে বিষয়টা আমাদের ছাত্রদল নিয়ে বলে, আমরাও বলা যায় কিন্তু সবাই এক সূত্রে গাথা, যে আমরা এই জেনারেশনটা টোটাল একটা জেনারেশন, আমরা রাজনীতির আমরা দেখি নাই, মানে নির্বাচনের দেখি নাই। বিষয়টা এইভাবে বলা যায় যে আমরা নির্বাচন কিভাবে হয় যে আনন্দ, ছোটবেলায় যখন আমরা 2001 থেকে 6 2001-এর যখন ইলেকশন দেখছি, কি আনন্দ মানুষের, কি উৎসব, সেই উৎসব অনেক দিন বাংলাদেশের মানুষ দেখে নাই। তো এইবার আমরা চাই কেউ যাতে মন খারাপ না করে, উৎসবের যাতে আমেজটা সত্যিকারের ঈদের আমেজ যেরকম হয়, তো নির্বাচনের আমেজটা যাতে রাজনৈতিক ঈদ হয়। আমরাই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এমন কোনো ঘটনা ঘটায়েন না। যেমন আমরা দেখলাম যে উপদেষ্টা আসিফ গতকাল বলল যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা এখনো রয়ে গেছে। এটা একটা ভালো দিক, উনি একটা ভালো জিনিস তুলে ধরছে। আজকে নেই সেটা। তাহলে কি হইল? উপদেষ্টা যা বলে তাই হয়। আজকে এনসিপি যা বলে তাই হয়। আজকে যদি প্রধান উপদেষ্টার কোনো কারণে মাঝে একটা বিষয়ে উনি খুব মন খারাপ করেছিলেন, উনি ডেকেছেন কাকে? একটা রাজনৈতিক দল এখনো জন্মগ্রহণ করে নাই। আপনার লেভেল প্লেইং ফিল্ড তো হচ্ছে না। যখন আপনি দেখবেন আপনি এনসিপির প্রধানকে, যে রাজনৈতিক দলটা এখনো জন্মগ্রহণ করেন, তার প্রধানকে আপনি ডেকে নিয়ে বললেন আমি এভাবে কাজ করতে পারবো না। আপনি কেন সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বললেন না? আপনি যেখানে আমাদের ডাকে সাড়া দিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাকে সাড়া দিয়ে
95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, 7ই জানুয়ারি দাবি নির্বাচন বয়কট করেছে। আপনি প্রতিনিধি ডাকতেন আমাদেরকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি ডাকতেন। তবে আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের যে গণতন্ত্রের সুবাতাস, এটি আবার অনেকে সহ্য হয় না যে কেন এত জনপ্রিয় একটা নেতা তারেক রহমান। এ কারণে দেখবেন বিভিন্ন পদের ইচিং, যারা হইল একসময় নৌকার যাত্রী ছিল, তারা এখন নৌকা থেকে নেমে বিভিন্নভাবে কিভাবে ধানের শীষের ভোট কমাবে, কিভাবে আমাদের তারেক রহমানের জনপ্রিয়তা কমাবে, এই চেষ্টায় ব্যস্ত। কিন্তু এই ধরনের চেষ্টা করে কোনো লাভ নাই। আপনার যতই আপনি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ভোট কিন্তু 7%-এর বেশি কোনো দিন বাড়ে নাই। একবার তাদের ভোট 12% হয়েছিল 1991 সালে, সেবার আমাদের সাথে অ্যালায়েন্স ছিল, 78টা আসনে বিএনপি প্রার্থী দেয় নাই। মানে বিএনপির ভোটও তাদের সাথে যোগ হওয়ার কারণে তাদের সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে 12%। আমার আবার নিজের আগ্রহবশত আমি পাকিস্তানে ভোট দেখলাম যে জামাত ইসলামীর ভোট কত, দেখলাম ওখানে 4.5%। তো আমি বেসিক্যালি বলতে চাবো যে আমাদের রাজনৈতিক শিষ্টাচারটা, ধারাটা ঠিক থাকুক। আপনি আমার পিছন থেকে কোনো কিছু ব্যাকবাইটিং করার দরকার নাই। তো আপনি আমার কোনো কিছু সমালোচনা ডিরেক্ট করেন, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের সমালোচনা আপনাদের ওগুলো যদি গ্রহণযোগ্য হয় আমরা করব। মানুষের মনে আমরা জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। জনাব তৌহিদ আউয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মতো গুণী মানুষের আমন্ত্রণে আসতে পেরে ধন্য মনে করছি নিজেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি আজকের যত কথা অনুষ্ঠান। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।